শুরু করছি রণক্ষেত্র। রয়েছি আমি নারায়ণ। শান্তি চাই আমেরিকা। ভাবুন, কে এখন আমেরিকার প্রেসিডেন্ট? ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প শান্তি চাইছেন। কেন? শান্তির নোবেল পাবেন বলে। পাবেন কি আদৌ? পেয়েছেন শান্তির নোবেল? আপনারাও জানেন, আমিও জানি। আচ্ছা, যেটা বলছি, কিন্তু তিনি শান্তি চান। একটা দেখানোর ভান করেন যে সব জায়গায় আমি শান্তি চাই। যুদ্ধটা কে লাগায়? আগে যুদ্ধ লাগিয়ে দেয়, তারপর বলে এবার আমি শান্তি নিয়ে এসেছি, আমি যুদ্ধবিরতি করেছি। ভারত পাকিস্তানের বেলাও তাই। কিন্তু পাকিস্তান এখানে একটা গেম খেলে দিয়েছে ট্রাম্পের সঙ্গে, যেটা ভারত ব্যর্থ হয়েছে। আগের দিন বাগরাম নিয়ে আফগানিস্তানের পাশে দাঁড়ালো পাকিস্তান, সমর্থন করলো ইন্ডিয়া যে জোটে রয়েছে সেই জোটে চলে এলো পাকিস্তান। পরের দিন কাবুলে হামলা। তখন তালিবান মিনিস্টার প্রথমবার ভারতে আসছেন, ঠিক সেই সময় আফগানিস্তানে হামলা করে দিয়েছে পাকিস্তান সেনা। একশো 7খানা ভোট মিলিয়ে মোট ভোটাভুটি হয়েছে, যেখানে বেশিরভাগ ভোট পড়েছে সার্জিও গরের দিকে, যাকে আগে থেকেই ট্রাম্প নমিনেট করে রেখেছিলেন ভারতে পাঠাবেন বলে। ট্রাম্প ভারতের প্রতি সহৃদয় হচ্ছে, তখন পিলে চমকে গেছে পাকিস্তানে। যখন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে এসছে, তখন পিলে চমকে গেছে পাকিস্তানের। এই দুমুখ অবস্থান নিতে গিয়ে পাকিস্তানের এবার 4 টুকরো হওয়ার পালা। পাকিস্তান, যে পাকিস্তান 1971 সালে নিজেরই দেশের সঙ্গে যুদ্ধ করে, তখন বাংলাদেশ ছিল না, ওটা পূর্ব পাকিস্তান ছিল। আবার সেই পাকিস্তান 2025 সালে বাংলাদেশে সেনা প্রতিনিধি পাঠায়, মেসেজ দেয় আমরা তোমাদের ভাই। পাকিস্তান, সেই পাকিস্তান যে ভারতের সঙ্গে যতবার যুদ্ধ হয়েছে ততবার হেরেছে এবং কাশ্মীরে সীমান্ত চুক্তি স্বাক্ষর করেছে, অথচ ওই পাকিস্তানি বারবার সীমান্ত চুক্তি লঙ্ঘন করে আমাদের সীমানায় ঢুকেছে এবং গোলাবাজি করেছে। পাকিস্তান, আর এই পাকিস্তানকে যদি কেউ বিশ্বাস করেছে সেই ঠকেছে। কি হলো? আগের দিন বাগরাম নিয়ে আফগানিস্তানের পাশে দাঁড়ালো পাকিস্তান, সমর্থন করলো ইন্ডিয়া যে জোটে রয়েছে সেই জোটে চলে এলো পাকিস্তান। পরের দিন কাবুলে হামলা। বুঝতে পারছেন কিরকম দুমুখ পাকিস্তান? আসলে এই দুমুখ হওয়ার কারণ কি, সেই কারণ আজকে ব্যাখ্যা করব আপনাদের সঙ্গে এই ভিডিওতে। শুরু করছি রণক্ষেত্র। রয়েছি আমি নারায়ণ। চলুন দেখে নেওয়া যাক। এখানে আরও একটি লাইন রয়েছে, ট্রাম্প সাডেনলি সফট অন ইন্ডিয়া। যখন ট্রাম্প ভারতের প্রতি সহৃদয় হচ্ছে, তখন পিলে চমকে গেছে পাকিস্তানের। যখন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে এসছে, তখন পিলে চমকে গেছে পাকিস্তানের। আর এখন কি করছে পাকিস্তান? চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এই খবরটা দিই, যেখানে আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। ইন্ডিয়া জয়েন্স রাশিয়া, চায়না, পাকিস্তান others in opposing US bid to regain control of Bagram Airbase in Afghanistan। গল্পটা কি? আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিতে ফের ইউএস সেনা মোতায়েন করতে চাইছে, কিন্তু এর বিরোধিতা করছে যে সমস্ত দেশ, যেমন ইন্ডিয়া, রাশিয়া, চায়না। এবার সেই দলে নাম লিখিয়েছে পাকিস্তানও। পাকিস্তান বলছে আমরা তোমার সঙ্গেও আছি। বুঝতে পারছেন কি ভয়ঙ্কর খেলা? পরিষ্কার করে বললে আরো ভালো করে বুঝবেন। দেখুন, ইভেন অ্যাজ ইটস রিলেশন উইথ ওয়াশিংটন ডিসি অফ লেট কেম আন্ডার ট্রেস, নিউ দিল্লি লেন্ট ইটস ভয়েস অফ দ্য ক্লেমার এগেনস্ট দ্য ইউএস মুভ টু রিগেইন কন্ট্রোল অফ বাগরাম এয়ারবেস নিয়ার কাবুল ফ্রম দ্য তালিবান গভর্নমেন্ট ইন আফগানিস্তান। একমাত্র ভারতই সেই দেশ যে প্রথম থেকে তালিবানের এই সরকারকে সমর্থন জানিয়ে এসছে। হ্যাঁ, অবশ্যই যদি কোনো দুর্নীতিগ্রস্ত সরকারে থাকে, তাহলে তাকে সরানোর জন্য যে বিপ্লবীরা
যুদ্ধ করে, বিদ্রোহ করে, তাদের প্রতি ভারতের সমর্থন সব সময় রয়েছে। এখন যেমন বালুচিস্তানে বিএলএ, বালুচ রেবেল গ্রুপ, খাইবার পাখতুনখোয়াতে টিটিপি, ভারত সরাসরি সমর্থন করে না, কিন্তু এদেরকে জঙ্গি বলেও দাগিয়ে দেয় না, কারণ তারা বিদ্রোহী গোষ্ঠী, বিপ্লবী গোষ্ঠী। আফগানিস্তানের সঙ্গে ভারতের সখ্যতা তাই তালিবান সরকার আসার পর থেকে ছিল, আর যে কারণে ওয়াশিংটন ডিসির সঙ্গে সম্পর্ক আস্তে আস্তে খারাপ হয়েছে, মানছি। ইন্ডিয়া, ইরান, কাজাখস্তান, চায়না, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, Tajikistan and Uzbekistan joined the Taliban regime in Afghanistan in terming as unacceptable the attempts by countries to deploy their military infrastructure in Afghanistan and neighboring state. Nothing that such moves would not serve the interest of regional peace and stability. শান্তি চাই আমেরিকার। ভাবুন, কে এখন আমেরিকার প্রেসিডেন্ট? ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প শান্তি চাইছেন, কেন? শান্তির নোবেল পাবেন বলে। পাবেন কি আদৌ? পেয়েছেন শান্তির নোবেল? আপনারাও জানেন, আমিও জানি। আচ্ছা, যেটা বলছি, কিন্তু তিনি শান্তি চান, একটা দেখানোর ভান করেন যে সব জায়গায় আমি শান্তি চাই। যুদ্ধটা কে লাগায়? আগে যুদ্ধ লাগিয়ে দেয়, তারপর বলে এবার আমি শান্তি নিয়ে এসেছি, আমি যুদ্ধবিরতি করেছি। ভারত পাকিস্তানের বেলাও তাই। কিন্তু পাকিস্তান এখানে একটা গেম খেলে দিয়েছে ট্রাম্পের সঙ্গে, যেটা ভারত ব্যর্থ হয়েছে। ভারত ব্যর্থ হয়েছে ঠিকই, কিন্তু ভারতের মান সম্মান বিকয়নি পাকিস্তানের মতো। সেটাই আপনাদের আজকে বলবো। তো যেখানে আফগানিস্তানের সঙ্গে এসে দাঁড়িয়েছে আমেরিকার বিরুদ্ধে যে সমস্ত দেশগুলি, যে না, বাগরাম বিমান ঘাঁটিতে তোমাদের সেনা মোতায়েন করা যাবে না, সেই সমস্ত দেশের মধ্যে ইন্ডিয়া, ইরান, কাজাকিস্তান, চায়না যেমন রয়েছে, রাশিয়া যেমন রয়েছে, তেমন পাকিস্তানের নামটাও ঢুকে গেছে। তিনিও বলছে, পাকিস্তানও বলছে, আমরাও আছি। আচ্ছা, the opposition to the US moves for regaining control of the military base in Bagram was recorded in a joint statement which was released after the 7th meeting of the Moscow format consultations on Afghanistan was held in Moscow at the level of special representatives and senior officials. তো কি হয়? মস্কো ফরম্যাট কনসালটেশনস, সেই জায়গায় 7টা মিটিং হয়েছে, এবং 7টা মিটিংয়ের পর গিয়ে এই সমস্ত দেশ একটা সিদ্ধান্তে এসে দাঁড়িয়েছে কি, বাগরামে মার্কিন সেনা মোতায়েন করা যাবে না। এবং সেখানে কারা কারা ছিল? নিউ দিল্লির এনভয় ছিল বিনয় কুমার। আচ্ছা, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিল আমির খান মুত্তাকি, যিনি এই মুহূর্তে ভারতে। আচ্ছা, দ্য ইউএস হ্যাড অ্যামেন্ডেড দ্য বাগরাম এয়ারবেস হোয়াইল উইথড্রয়িং ট্রুপস ফ্রম আফগানিস্তান ইন অগাস্ট 2021। একটা এখানে বোঝার বিষয় আছে। অগাস্টের 2021 অগাস্টে আফগানিস্তান থেকে মার্কিন সেনা তুলে নেওয়া হয়েছিল। তার আগে ছিল বাগরাম বিমান ঘাঁটিতে মার্কিন সেনা ছিল, কিন্তু কখন তুলে নেওয়া হয়েছিল? অগাস্টের 2021-এ। তখন আমেরিকার ক্ষমতায় কে? জো বাইডেন। সেটিং দ্য স্টেজ ফর দ্য তালিবানস রিটার্ন টু পাওয়ার ইন দ্য কান্ট্রি আফটার 2 decades thought it was during Trump's first term in power that Washington DC had inked the February 2020 agreement with the Taliban in Doha and the set the stage for Sunni Islamist organizations return to power in Kabul. আচ্ছা দেখুন, 2020 সালেই কিন্তু তালিবানের সঙ্গে একটা চুক্তি করে নিয়েছিল। তখন কে ছিল? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি চুক্তি করেছিল? চুক্তি করেছিল যে বাগরাম বিমান ঘাঁটি থেকে তারা সেনা তুলে নেওয়া হবে। সেই চুক্তি মোতাবেকই কিন্তু 2021-এর আগস্টে সেনা তুলে নেওয়া হয়েছিল। শুধু বুঝতে হবে কি হবে। যখন চুক্তি হয়েছিল তখন প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। যখন সেই চুক্তি বাস্তবায়ন হয় তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। এবার আপনাদের বলি, he later blamed his successor Joe Biden for chaotic withdrawal of the US troops from Afghanistan and giving up the control of the military complex in Bagram. কিন্তু পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলেছেন? তিনি বলেছেন জো বাইডেন তিনি দায়ী, তিনি তুলে নিয়েছে সেনা। বাগরামে মার্কিন সেনা ছিল, খারাপ কি ছিল? জো বাইডেন গিয়ে সেনা তুলে নিল। আদতে কি তাই? আরে 2021-এর জানুয়ারি পর্যন্ত আপনিই তো ছিলেন আমেরিকার মসনদে। কি পাগল মশাই আপনি!
যে কাজ নিজে করেন সে কাজ অন্যজনের ঘাড়ে চাপিয়ে দেন, এটাই আপনার দোষ। ট্রাম্প রিসেন্টলি সেড দ্যাট হিজ অ্যাডমিনিস্ট্রেশন উড টেক ব্যাক কন্ট্রোল অফ দ্য বাগরাম। নিজের দোষটা নিজের ঘাড়ে নিচ্ছে না, না নিয়ে এবার বলছে আমি আবার নতুন করে সেনা সেখানে মোতায়েন করব। কিন্তু তার অপোজ করছে তালিবানও করছে, আফগানিস্তানের যে সরকার এখন, ইন্ডিয়া, ইরান, চায়না, রাশিয়া এরাও করছে, এবং এই দলে ঢুকে গেছে পাকিস্তানও। কিন্তু পাকিস্তান কি সত্যি আফগানিস্তানের সঙ্গে রয়েছে? পাকিস্তান কি চায় যে বাগরাম বিমান ঘাঁটিতে মার্কিন সেনা মোতায়েন যাতে না হয়? না, বরং পাকিস্তান উল্টোটাই চায়। তাহলে কেন এখানে নাম লিখিয়েছে সেটাও আপনাদের বোঝাবো। দেখুন এই ঘটনাটা, দেখুন এটা আগের দিনের ঘটনা, আর এটা তার পরের দিনের ঘটনা। পাক প্যানিক্স স্ট্রাইকস ইন আফগানিস্তান অ্যাজ তালিবান মিনিস্টার্স মেক্স মেড ইন ইন্ডিয়া ট্রুপ। যখন তালিবান মিনিস্টার প্রথমবার ভারতে এসছেন, ঠিক সেই সময় আফগানিস্তানে হামলা করে দিয়েছে পাকিস্তান সেনা। কি কারণে? তার কারণ হচ্ছে প্যানিক। দারুণ হেডলাইন করেছে ইন্ডিয়া টুডে, দারুণ। প্যানিক, টলে গেছে পাকিস্তান। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যখন ভারতে, তখন ভাবছে কি করব এবার, কাবুলে হামলা করে। দ্য টাইমিং অফ দ্য পাকিস্তানি অ্যাটাক aimed to snuff out Tehrik-i-Taliban Pakistan chief Nur Wali Mahsood coincided with the Taliban foreign minister maiden visit to India is Pakistan rattled by India's Afghan outrage. বুঝতে পারছেন, ভারত আফগানিস্তানের যে সুসম্পর্ক ভালো চোখে দেখতে পাচ্ছে না, হিংসায় জ্বলছে, আর সেই কারণে কাবুলে গিয়ে বোমা ফেলে দিয়েছে। নে এবার বোঝ, ভারতে যাবি। অন্যদিকে কি হচ্ছে বালুচিস্তানে, সেখানে পাকিস্তানি সেনার যে ট্রেন জাফর এক্সপ্রেস, সেনারা যাচ্ছিলেন সেই ট্রেনে করে, সেই ট্রেনে হামলা করে দিয়েছে। খাইবার পাখতুনখোয়াতে কি হয়েছে, টিটিপি কনভয় যাচ্ছিল, পাকিস্তান সেনার কনভয়, সেখানে বোমা ফেলে দিয়েছে, 11 জন মারা গেছে, 11 জন জওয়ান। সেই সব জায়গায় সেনা যায় না, সেই সব জায়গায় বদলা নেয় না। কিন্তু খাইবার পাখতুনখোয়াতে টিটিপি করেছে বলে ওরা বলছে আফগানিস্তান পাঠিয়েছিল জঙ্গিদের, তাই আমরা এবার আমাদের জঙ্গিদের আফগানিস্তানে পাঠাবো। পাকিস্তানি সেনা তো অ্যাকচুয়ালি জঙ্গি, তাই পাকিস্তানি সেনাদের এবার আফগানিস্তানে পাঠিয়েছে কি করতে, সেখানে স্ট্রাইক করতে। আফগানিস্তান ওয়াজ রকড বাই এক্সপ্লোশন অন থার্সডে নাইট উইথ রিপোর্টস সেইং দ্যাট পাকিস্তানি জেটস ক্যারিড আউট এয়ার স্ট্রাইকস টার্গেটিং তেহরিক-ই-তালিবান পাকিস্তান ক্যাম্পস ইন কাবুল। নাকি তেহরিক-ই-তালিবানের যে ক্যাম্প ছিল কাবুলে, সেই ক্যাম্পেই তারা হামলা করেছে, এমনটাই অভিযোগ, মানে এমনটাই দাবি পাকিস্তানের। অ্যাজ টেনশন ফ্লেয়ার্ড বিটুইন দ্য কান্ট্রিজ, যখন দু দেশের মধ্যে উত্তেজনা চরমে। দ্য টাইমিং অফ দ্য অ্যাটাক, সময়টা খুব গুরুত্বপূর্ণ, কোন সময় এই অ্যাটাকটা হয়েছে। কোইন্সিডেড উইথ তালিবান ফরেন মিনিস্টার আমির খান মুত্তাকিস কে জানেন? এই যে আগের ছবিতে আপনারা যাকে দেখালাম, ইনি এখন এই মুহূর্তে ভারতে রয়েছেন। যখন ইনি এখন ভারতে, সেই সময় এই হামলা চালিয়ে দিল। মেডেন ভিজিট, এই প্রথমবার ভারতে এসছে। এ ভিজিট দ্যাট সিমস টু হ্যাভ রেটেলড পাকিস্তান অ্যাজ নিউ দিল্লি র্যাম্পস আপ ইটস আফগানস আউটরেজ। ভয়ে কাঁপছে, আতঙ্ক গ্রাস করেছে পাকিস্তানকে, সেই জন্য তার নিজের পরিচয় দেখিয়ে দিল। কি তার পরিচয়? বিশ্বাসঘাতকের পরিচয়। পাকিস্তান সারা জীবন বিশ্বাসঘাতক ছিল, বিশ্বাসঘাতক আছে এবং আগামীতেও থাকবে, চরিত্র বদলাবে না। যেই প্রধানমন্ত্রী হোক, যেই ফিল্ড মার্শাল হোক, যেই সেনা প্রধান হোক। কেন বলছি? মনে নেই বাংলাদেশের সঙ্গে কি করেছিল? বেঈমানের জাত পাকিস্তান, এরা কিছুতেই শোধরাবে না। এইবার দেখুন এই ম্যাপটির সাহায্যে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, ভালো করে দেখবেন। এই হচ্ছে কাবুল, আর এই যেখানে এই লাল পয়েন্টটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাগরাম এয়ারবেস। এটা হচ্ছে বাগরাম এয়ারবেস। এটা চায়না, এটা ইন্ডিয়া, আর এইটা পাকিস্তান। দেখতে পাচ্ছেন ম্যাপটাই যেন কীরকম, দেখুন কেমন একটা ম্যাপটাই যেমন, এটা যদি মুখ হয় পাকিস্তান, দেখছেন
এই হচ্ছে পাকিস্তানের মুখ মানচিত্রে। কি অদ্ভুত না? ক্যামেরাটা বলছি না, আমি কারোর সঙ্গে তুলনা করছি না, কিন্তু মনে হচ্ছে না কোনো বন্য প্রাণীর মতন মুখটা। যাই হোক, এই যে কাবুল, এই কাবুলে হামলা চালিয়ে দিয়েছে পাকিস্তান। আর এদিকে বাগরাম বিমান ঘাঁটিতে মার্কিন সেনা মোতায়েন করবে কি না সেই প্রশ্নে তারা আফগানিস্তানের পাশেও দাঁড়িয়েছে। বুঝতে পারছেন কি স্ট্যান্ড পাকিস্তানের, যে কি স্ট্যান্ড পাকিস্তান নিজেরাও জানে না। যখন যেটা মনে হচ্ছে তখন সেটা করছে। ভাবছে যদি আমি এই বাগরাম এয়ারবেসে মার্কিন সেনা মোতায়েনের বিরোধিতা করি তাহলে আরও বেশি করে চায়না এবং রাশিয়ার কাছাকাছি পৌঁছে যেতে পারবো। আবার অন্যদিকে এই সিদ্ধান্ত নেওয়ার পরেই তাদের মনে হয়েছে, এ বাবা, তাহলে তো ডোনাল্ড ট্রাম্প রেগে যাবেন, আমাদের বাবা হয়, ডোনাল্ড ট্রাম্পও আমাদের বাবা, উনি তো রেগে যাবেন, তাহলে কি করা যাবে? আচ্ছা ঠিক আছে, রাতারাতি আমরা কাবুলে হামলা করে দেবো। কেন? বলবো আমাদের পেশোয়ারে মেরেছে 11 জন সেনাকে, সেই কারণে আমরা হামলা করেছি তেহরিকি তালিবানের ক্যাম্প লক্ষ্য করে। বুঝতে পারছেন গল্পটা কিভাবে সাজানো হয়েছে? এই যে দেখুন, এই জায়গাটা খুব সেন্সিটিভ। এটা এই যে জায়গা, এই একমাত্র জায়গা যেটা পাকিস্তান, আফগানিস্তান, চায়না এবং ইন্ডিয়া একটা জায়গায় মিলেছে। খুব সেন্সিটিভ জায়গা, বুঝতে পারছেন? এই জায়গাটা খুব সেন্সিটিভ জায়গা। এই 4টে দেশ একটা জায়গায় মিলেছে এই জায়গাটা, ঠিক আছে? এবার পাকিস্তান ভাবছে যদি আমরা আফগানিস্তানকে ছেড়ে দিই, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতে চলে যাচ্ছে, আমাদের কি হবে এবার? বুঝতে পারছেন? আফগানিস্তানের কিন্তু একটা ল্যান্ডলক দেশ, সমুদ্র পায় না। যদি সমুদ্র পথ যেতে হয় তাহলে ইরান আসতে হবে, নিচে আছে, কিংবা পাকিস্তান আরব সাগরে আসতে গেলে এটা করতে হবে। তাহলে যদি এইখানে মার্কিন সেনা মোতায়েন হয় তাহলে সুবিধা তো সবচেয়ে বেশি পাকিস্তানের, কারণ আমেরিকা তো আসবে না এখানে দেখভাল করতে, এদের দেখভাল তো পাকিস্তানই করবে, তারাই তো করবে এদের দেখভাল, সব থেকে সুবিধা তো এদেরই। তাহলে বিরোধিতা করছে? তার কারণ আপনাদের আগেই বললাম, যদি একটু রাশিয়া এবং চায়নার কোলে বসা যায়। বুঝতে পেরেছেন? এবার দেখুন অন্যদিকে কি হচ্ছে। যখন এইসব হচ্ছে, ট্রাম্প সে কিন্তু এখন অনেকটাই মন গলে গেছে ইন্ডিয়ার প্রতি, আর সেটাও কিন্তু কাঁপুনি দিচ্ছে পাকিস্তানের বুকে, একদম বুকে গিয়ে ধাক্কা দিচ্ছে যে না, ট্রাম্পকে তো আমরা রাগিয়ে দিলাম, আমরা তো এইভাবে বাগরামের পাশে দাঁড়াতে পারি না। আরে এ তো বিশ্বাসঘাতক, রাতারাতি বিশ্বাসঘাতকতা করে ফেলেছে, দেখতেই পাইলেন, বোঝালাম আপনাদের। আর ট্রাম্পের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করার কি আছে? ট্রাম্পকে তো ধরেই ছিল তারা একটা মোহরার চালে, একটা চাল খেলেছিল, আর তাতে ট্রাম্প ফেঁসে গেছে, পাগল লোক ফেঁসে গেছেন। আরে বলছে কি না, ভারত পাকিস্তানের যুদ্ধ ট্রাম্প থামিয়েছেন, তিনি সংঘর্ষ বিরতি করেছেন, আর এই কারণে ট্রাম্পের নোবেল পুরস্কার প্রাপ্য। আসিম মুনির ওয়াশিংটন ডিসিতে গিয়ে বলে এসছেন আপনি নোবেল পাবেনই পাবেন, পেলেন। যাই হোক, এইভাবে তেল দিয়ে দিয়ে ট্রাম্পের কাছে ভালো হয়েছে পাকিস্তান। দেখুন ট্রাম্প বাবু, আমরা আপনার একদম কাছের লোক, যেখানে বসতে বলবেন সেখানে বসে যাব, পায়ের তলাতেও বসে যাব, যা করতে বলবেন তাই করে ফেলবো। বুঝতে পারছেন? আরে ভারত নিজের আত্মসম্মান আছে, ভারতের নিজের আত্মসম্মান আছে। ট্রাম্পের তো কোনো যাই আসে না পাকিস্তানের যদি প্রতিদিন, পাকিস্তানের এই যে দেখুন, এই যে পেশোয়ার, লাহোর, এদিকে সিন্ধ আছে, এদিকে বালুচিস্তান আছে, ভারত যদি প্রতিদিন একটা করে প্রদেশে হামলা করে ট্রাম্প কিচ্ছু বলবে না, কোনো যাই আসে না ট্রাম্পের। শুধু কি বলতে হবে, যখন যুদ্ধ থামবে তখন খালি বলে দিতে হবে সংঘর্ষ বিরতি ট্রাম্প করিয়েছেন, তাতেই তিনি খুশ। তখন দেখবেন আর পাকিস্তানকে পাত্তা দিচ্ছে না ট্রাম্প, তখন মোদি করছে। কিন্তু ভারতের আত্মসম্মান আছে, সেই আত্মসম্মান পাকিস্তানের মতন বিকিয়ে দেয় না, মাথা বিক্রি করে দিয়ে চলে আসে না, এটা ভারতের আত্মসম্মান। দেখুন এবার যে খবরটা দেখাচ্ছি, সার্জিও গর টু বি নেক্সট অ্যাম্বাসেডর টু ইন্ডিয়া, ইউএস সেনেট কনফার্মস ট্রাম্পস নমিনেশন। ট্রাম্প আগেই নমিনেট করে রেখেছিলেন কাকে? সার্জিও গর। ইনি কে বলুন তো? ট্রাম্পের খুব ঘনিষ্ঠ একজন মানুষ,
এবার তিনি আসছেন ভারতের নেক্সট অ্যাম্বাসেডর হয়ে। কি বলছে? সার্জিও গরস nominations was confirmed on Tuesday as part of an en bloc Senate vote that approved 107 appointments despite a US government shutdown। 107খানা ভোট মিলিয়ে মোট ভোটাভুটি হয়েছে, যেখানে বেশিরভাগ ভোট পড়েছে সার্জিও গরের দিকে, যাকে আগে থেকেই ট্রাম্প নমিনেট করে রেখেছিলেন ভারতে পাঠাবেন বলে। ভারতের অ্যাম্বাসেডর হবেন, মার্কিন অ্যাম্বাসেডর হবেন ভারতের। কি লিখছে? দ্য সেনেট, যেটা বললাম, কিন্তু ইনি কে একটু পরিচয় করাই। গর 38 year old is already a seasoned political operator and a trusted insider of President Donald Trump। কি বললাম? একদম বিশ্বস্ত ব্যক্তি, যাকে চোখ বুঝলেও বিশ্বাস করেন ডোনাল্ড ট্রাম্প, তিনি হচ্ছেন ইনি, সার্জিও গর। His nomination was confirmed on Tuesday a part of an en bloc Senate vote। সেনেটে ভোট হয়, সেখানে 107টা ভোট হয়, যে ভোটের মধ্যে 51খানা ভোট পায় ইনি, এবং এনার বিপক্ষে ভোট যায় 47টা। তাহলে কোনো যায় আসে না, ইনি সিলেক্ট হয়ে গেলেন, এবার তিনি ভারতে আসছেন। এ ট্রাম্প ইনসাইডার, একটু ভালো করে পরিচয়টা করাই। এ লং টাইম ট্রাম্প অ্যালি, দীর্ঘদিনের বন্ধু, দীর্ঘদিনের। গর ওয়াজ এ নমিনেটেড ইন অগাস্টেই ট্রাম্প বলে দিয়েছিলেন যে এনাকেই পাঠাবেন ভারতে অ্যাম্বাসেডার করে, অগাস্টেই বলে দিয়েছিলেন, মানে তিনি নমিনেট করেছিলেন। অনলি টু সার্ভ অ্যাজ অ্যাম্বাসেডার টু ইন্ডিয়া বাট অলসো টু টেক অন দ্য রোল অফ স্পেশাল এনভয় ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স। শুধুমাত্র ভারত নয়, তিনি এনাকে দিয়ে দক্ষিণ এবং মধ্য এশিয়ার যে ভূ রাজনীতি রয়েছে সেটাকেও বোঝার জন্য বলেছিলেন। এনাকে বলেছিলেন আপনি যান, গিয়ে দেখুন সেখানে কি চলছে অ্যাকচুয়ালি, সেই রিপোর্ট আমাকে পাঠাবেন। আপনি ভাবছেন অন্যান্য অ্যাম্বাসেডারদের মতন ইনিও মার্কো রুবিওকে রিপোর্ট করবেন? না, ইনি মার্কো রুবিওকে রিপোর্ট করবেন না, ইনি ডিরেক্ট ট্রাম্পকে রিপোর্ট করবেন। কারণ ট্রাম্পের সঙ্গে ডিরেক্ট ফোনে কথা হয় এনার। জানেন কতগুলো মানুষ ট্রাম্পকে ফোন করতে পারে? আমেরিকায় কজন আছে যারা ট্রাম্পকে ডিরেক্ট ফোন করতে পারে? খুব কম, এবং তাদের মধ্যে ইনি একজন। তাকে মার্কো রুবিওকে রিপোর্ট করতে হবে না, ডিরেক্ট রিপোর্ট করবে ডিরেক্ট ট্রাম্পকে। ডেসক্রাইবিং গড অ্যাজ এ গ্রেট ফ্রেন্ড হু হ্যাজ বিন অ্যাট মাই সাইড ফর মেনি ইয়ার্স। এটা ট্রাম্পের বক্তব্য। ট্রাম্প হ্যাড সেড দ্যাট ফর দ্য মোস্ট পপুলাইজ রিজন ইন দ্য ওয়ার্ল্ড। বুঝতে পারছেন? মহান বন্ধু, ট্রাম্প নিজে বলছে, দীর্ঘদিনের মহান বন্ধু সার্জিও গর আমার, এবং তাকে আমি সবথেকে বৃহত্তম যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের দেশে তাকে আমি পাঠাবো। সম্পর্ক তো ভালো করতে হবে না? আরে 50% ট্যারিফ চাপিয়ে দিয়েছে, তাতে কি যায় এসছে? মোদি কি কিছু বলেছে? আমাদের অন্যান্য নেতা মন্ত্রীরা কি কিছু বলেছে? একবারও কোনো মন্তব্য করা হয়নি। ঠিক আছে, 50% ট্যারিফ করে দিয়েছো, ঠিক আছে, কোনো চাপ নেই, আমরা আত্মনির্ভর হয়ে উঠব। ভারতের যে উৎপাদিত পণ্য আমরা ভারতেই বেচব, পাঠাবো না আমেরিকা। আরে আমেরিকার লস, তারা ভারতীয় পণ্য কম দামে পাবে না কিনতে, এটা আমেরিকার লস। এখন কি হচ্ছে? তাই এখন আমেরিকার যারা রয়েছে তারা ট্রাম্পকে চাপ দিচ্ছে, ভাই কেন করছো এরকম? আপনি কি চান? ভারতের সঙ্গে এত বড় 50% ট্যারিফ দিয়ে বসে আছেন, কোনো ভারতীয় পণ্য আমরা পাচ্ছি না। এই যে 50% ট্যারিফ, যেটা ভারত থেকে পণ্য যাচ্ছে আমেরিকায়, এই যে অতিরিক্ত শুল্ক, এই টাকাটা কে দিচ্ছে? ভারতীয় ব্যবসায়ীরা দিচ্ছে? মোটেই নয়, আরে আমেরিকান ব্যবসায়ীরা দিচ্ছে। আর তারা আমেরিকাতে ভারতীয় পণ্য বেশি দামে বিক্রি করছে, যেই জন্য চাহিদা কমে গেছে, মানুষ কিনছে না। আর সেখানকার যারা ব্যবসায়ী রয়েছে তারাও ভারতীয় পণ্য আমদানি সেভাবে করছে না, অনেক ট্যারিফ বেড়ে গেছে। এতে ভারতের একটু ক্ষতি হচ্ছে ঠিকই, কিন্তু আমরা আত্মনির্ভর হয়ে উঠছি, আমরা দেশজ মাল দেশেই বিক্রি করছি, আর সে কারণে লস হচ্ছে আমেরিকার বেশি। কেন বলছি এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। দ্য টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, পুশড ইন্ডিয়া ক্লোজার টু চায়না, রাশিয়া। আরও একটা উদ্বেগ। শুধু কেন? ইউএস ল মেকার্স রাইট টু ডোনাল্ড ট্রাম্প ওভার ট্যারিফস আর্জ হিম টু রিস্টোর ট্রাইস।
বলছেন আপনি ইন্ডিয়াকে 50% ট্যারিফ দিয়ে বসে আছেন, আর এদিকে ইন্ডিয়া চায়না আর রাশিয়ার সঙ্গে গিয়ে হাত মিলাচ্ছে। আরে ইন্ডিয়া হচ্ছে আমাদের অনেক দিনের বন্ধু, আপনি কেন এরকম শত্রুতা করছেন মাইরি? কেন করছেন? কমিয়ে দিন ট্যারিফ, একটা টাইস করুন নতুন করে। কেন আপনি এরকম ঝগড়া বিবাদ করছেন? এ গ্রুপ অফ ইউএস ল মেকার্স ইনক্লুডিং India American members wrote to President Donald Trump urging to restore ties with India. ভারতের সঙ্গে যে আমাদের সুসম্পর্ক, সেই সম্পর্ক ফিরিয়ে আনুন, এরকম পাগলামি করবেন না, ট্রাম্পকে লিখছে ল মেকার্সরা। ক্লেমিং দ্যাট ট্যারিফ হ্যাড পুশড দ্য নেশন ক্লোজার টু চায়না অ্যান্ড রাশিয়া। আপনার পাগলামির জন্যই, বাংলা করলে, ব্যাখ্যা করলে এমনটাই দাঁড়ায়। ট্রাম্পকে তারা বলছে আপনার পাগলামির জন্যই ইন্ডিয়া চায়না এবং রাশিয়ার আরও কাছের হয়ে উঠছে, আপনার ভুলের জন্য। এ গ্রুপ অফ 19 কংগ্রেস মেম্বার্স লেড বাই কংগ্রেসম্যান দেবোরা রোজ অ্যান্ড কংগ্রেসম্যান আরও খান্না সেড ইন এ স্টেটমেন্ট অন ওয়েনেসডে। কি লিখছে, কি বলছে? রিসেন্ট অ্যাকশন বাই ইয়োর অ্যাডমিনিস্ট্রেশন হ্যাভ strained relations with the world largest democracy. বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সঙ্গে আপনি ধোঁকা দিচ্ছেন, ধোঁকা করছেন, এমনটা করবেন না, পস্তাতে আপনাকেই হবে, ট্রাম্পকে বলছে। যে কারণে সম্পর্ক মজবুত করতে চাইছে, সব থেকে বিশ্বস্ত মানুষকে এবার ইন্ডিয়াতে পাঠাতে চাইছে ট্রাম্প। কেন? তার কারণ হচ্ছে এইটা, তার কারণ হচ্ছে এইটা যে সাধারণ মানুষ ক্ষেপে গেছে, যারা নির্বাচিত সদস্য তারা পর্যন্ত ক্ষেপে গেছে ট্রাম্পের ওপরে। কি করছেন মাইরি আপনি? এগুলো কেন করছেন? মাথা কি পাগল হয়ে গেছে? ক্রিয়েটিং নেগেটিভ কনসিকুয়েন্স ফর দ্য বোথ কান্ট্রিজ, উই আর্জ ইউ টু টেক ইমিডিয়েট স্টেপস টু রিসেট অ্যান্ড রিপেয়ার দিস ক্রিটিক্যাল পার্টনারশিপ। যেটা এখন টলমল হয়ে গেছে সেটাকে আরও একবার রিপেয়ার করুন। অ্যাট দ্য সেম this action have pushed the Indian government to increase its diplomatic and economic engagement with regimes hostile to the United States, including China and Russia. This development is particularly concerned. আসলে কেন বলছে ওখানকার নির্বাচিত সদস্যরা ট্রাম্পকে যে ভারতের সঙ্গে এমনটা করবেন না, পস্তাতে আপনাকেই হবে, প্লিজ ট্যারিফ কমিয়ে দিন? এটা দেখুন, ইন্ডিয়াস path to becoming one of the world largest economy. ভারত এখন ওয়ার্ল্ড লার্জেস্ট ইকোনমির দিকে এগিয়ে চলেছে। দেখছেন, এই একটা গ্রাফ করেছে ইকোনোফ্যাক্ট। দেখুন 2000 সাল পর্যন্ত, 1991 থেকে 2000 সাল পর্যন্ত যেখানে বিশ্বের গ্লোবাল জিডিপি ছিল 6.6, সেখানে ইন্ডিয়ার 3.6। আচ্ছা, এবার 2001 থেকে 2010 সে সময় বিশ্বের জিডিপি ছিল 7.2 আর ভারতের ছিল 4.6। এবার দেখুন 2011 থেকে 2020 সেই সময় গ্লোবাল জিডিপি ছিল 11.9% আর ভারতের ছিল 6.3%। এবার 21 থেকে 24 এই তিন বছরে যখন ওয়ার্ল্ড গ্লোবাল জিডিপি 15.8, তখন ভারতের 7.8। এবার 2025 থেকে 30-এ যেটা হতে চলেছে প্রজেকশন, সেটা 19.2 হবে বিশ্বের, আর ভারতের হবে 9.2। বুঝতে পারছেন কতটা গ্লোবাল জিডিপিতে কতটা অবদান থাকবে ভারতের? আর এমন একটা দেশের সঙ্গে, এমন একটা মহান দেশের সঙ্গে ট্রাম্পের এই যে বিহেভিয়ার, সেটা কি ভালো নয়। সেই জন্য এখন ট্রাম্পও নরম হয়েছে ভারতের প্রতি, আর অন্যদিকে পাকিস্তান ভয় পাচ্ছে। পাকিস্তান তো একটা মতলব কষেছিল যে আমরা আমেরিকারও খাবো, চায়নারও খাবো, আবার রাশিয়ারও খাবো। সেই জন্য রাশিয়াতে গিয়ে বলে এসছে আমরা আফগানিস্তানের পাশে আছি। এই যে এটা মস্কোতে হয়েছে, সেখানে গিয়ে পাকিস্তান বলে এসছে আমরা পাশে আছি, আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিতে মার্কিন সেনা ঢুকবে না, আমরা এর বিরোধিতা করে যাব, পাশে আছি। কোথায় গিয়ে বলেছে? রাশিয়াতে গিয়ে, যাতে একটু রাশিয়ারও সহানুভূতি পাওয়া যায়। ভুল করছে,
পাকিস্তান ভুল করছে, বুঝতে পারছে না, কিভাবে ডুবে যাবে নিজেরাও জানে না। আপনাদের আগের এপিসোডেই বলেছি কীরকমভাবে নিজের বিপদ ঘনিয়ে নিয়ে আসছে পাকিস্তান। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে, ট্রাম্পকে, শি জিনপিংকে, পুতিনকে, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে। সব দেশের সেনা পাকিস্তানে ঢুকে যাচ্ছে। পাকিস্তানরা বুঝতেও পারছে না কিভাবে পাকিস্তান ক্যাপচার হয়ে যাচ্ছে। আর কতদিন, এবার তো আলাদা আলাদা হয়ে যাবে সব। পাকিস্তান নামটাই হয়তো থাকবে না। কি কি হবে? খাইবার পাখতুনখোয়া হবে একটা দেশ, বালুচিস্তান হবে একটা দেশ, সিন্ধ হবে একটা দেশ। বুঝতে পারছেন? এইভাবে টুকরো টুকরো হয়ে যাবে, টুকরো টুকরো। আর পাঞ্জাব প্রদেশটা নিয়ে বসে থাকবে পাকিস্তান, বলবে তো এইটাই আমাদের পাকিস্তান। তখন সেটা পাঞ্জাব হবে না পাকিস্তান হবে দেশের নাম, সেটা তখন দেখা যাবে। কেন হবে বলছি? তার কারণ এই প্রত্যেকটা দেশ তো পাকিস্তানে যুদ্ধ করবে। তারা সবাই চাইবে পাকিস্তানকে, এবং বালুচের যে বিদ্রোহী গোষ্ঠী আছে তাদেরকে উস্কাচ্ছে। চায় না, বলছে আপনারা ওখানে একদম পাস নিতে একদম আমেরিকাকে করতে দেবেন না, বন্দর করতে দেবেন না, বন্দর করলেই ওখানে সেনা ঢুকিয়ে দেবে, বেস ক্যাম্প করে দেবে আমেরিকা। ব্যাস, বালুচ গোষ্ঠী একদম উস্কানিতে ভরপুর, জাফর এক্সপ্রেসে হামলা করছে। খাইবার পাখতুনখোয়াতে আবার আফগানিস্তানিরা আছে, তালিবানদের বলে দিচ্ছে ওখানে খাইবার পাখতুনখোয়াটাকে আলাদা স্টেট করতে হবে, আলাদা দেশ বানাতে হবে, ইসলামিক দেশ। বুঝতে পারছেন? সিন্ধেও দীর্ঘদিন ধরে বিশাল একটা বিক্ষোভ চলছে। সেখানকার বাসিন্দারাও চায় আলাদা হতে পাকিস্তানের চেয়ে। আর শুধু পড়ে থাকলো পাঞ্জাব প্রদেশ। কি করবে? এই দুমুখো অবস্থান নিতে গিয়ে আজকে পাকিস্তান চার টুকরো হওয়ার পালা। দেখবেন একটা জিনিস দেখাই, এই দুমুখো অবস্থান নিতে গিয়ে পাকিস্তানের এবার চার টুকরো হওয়ার পালা। বুঝতে পারছেন? ওই 6-0 দেখিয়েছিল না, আমি 2 আর 4 দেখাচ্ছি। দুমুখো হওয়ার জন্য এবার চার টুকরো হওয়ার পালা। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? চার টুকরো হওয়ার পালা। আপনাদের মতামত জানান, কেমন লাগলো এই এপিসোড? কমেন্ট করুন, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এই এপিসোড, এবং দেখতে থাকুন রণক্ষেত্র। সঙ্গে আপনাদের সঙ্গে থাকবো আমি নারায়ণ। জয় হিন্দ, বন্দে মাতরম।